প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডানা জারিন। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ ফুটবল লিগে শনিবার হাই ভোল্টেজ ম্যাচ, কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, বলছে নিরাপত্তার স্বার্থে দেশটার না খেলাই ভালো। ক্রিকেট মাঠে বুদ্ধিদীপ্ত টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, বিপরীতে নির্বুদ্ধিতার পরিচয় দিলেন সালমান আলী আগা। আবার নিজের বোকামোর জন্য মাঠেই মেজাজ হারান এই পাকিস্তানি ব্যাটার, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন মিরাজের জায়গায় তিনি সঠিক, কেউ প্রশ্ন তুলছেন স্পিরিট অফ গেম নিয়ে। বুদ্ধি হারিয়ে ক্রিজের বাইরে থাকা বলটায় হাত দিতে চেয়েছিলেন সালমান আগা, তবে মিরাজের তড়িৎ গতির চিন্তা, বলটা কুড়িয়েই সরাসরি উড়িয়ে দেয় বোলিং এন্ডের স্ট্যাম্পগুলো। অসহায় সালমান, স্তব্ধ পাকিস্তান শিবির। এরপরই মেজাজ হারিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাঠ ছাড়েন পাকিস্তানি এই ক্রিকেটার। কমেন্ট্রি বক্সে থাকা আরেক পাকিস্তানি রামিজ রাজাও প্রশ্ন তোলেন স্পিরিট অব দ্য গেম নিয়ে। তবে অভিজ্ঞরা মনে করছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন টাইগার কাপ্তান। স্পিরিট অফ গেমের ব্যাপার তো আছে, তার আগে যখন বলটা আসছিল, আপনি যদি বারবার রিপ্লে দেখেন তাহলে দেখবেন যখন বলটা আসছিল সালমান আলী কিন্তু চেষ্টা করছিলেন মিরাজকে আড়াল করতে, মিরাজ যাতে বলটা ধরতে না পারে। হ্যাঁ, এবং যেটা হতো যে বলটা ধরতে না পারলেই বলটা কিন্তু রং অনের দিকে চলে যেত, একটা রান তারা নিতে পারতো কিংবা 2 রান নিতে পারতো। তো তিনি কিন্তু চেষ্টা করছিলেন সেখানে মিরাজকে আড়াল করতে। মিরাজ টু হিজ ক্রেডিট যে তিনি ওখান থেকে সরেননি, পিছু লেগেছিলেন এবং আপনি যদি রিপ্লেটা দেখেন তিনি পা দিয়ে বলটা ঠেকিয়েছেন। হ্যাঁ, পা দিয়ে ঠেকিয়েছেন। তো তারপরে তো আসলে স্পিরিট অফ ক্রিকেটের ব্যাপার এখানে থাকেই না, কারণ দুজনই তিনি চেষ্টা করেছেন বলটা যাতে লং অনে যায়, মিরাজ সফল হয়েছেন সেটা আটকাতে। কারো কারো দাবি আদতে স্পিরিট অব দ্য গেমটা নষ্ট করেছেন সালমান নিজেই। মিরাজ যেটা করছে সেটা জেনুইন ক্রিকেটেও কাজ করেছে, কিন্তু সালমান আগা যেটা করেছে সেটা স্পিড অফ ক্রিকেটটা নষ্ট করেছে। জেন্টলম্যানশিপ বা স্পোর্টিং যে অ্যাটিটিউড থাকে সেই অ্যাটিটিউড মাঠে দেখায়নি। এবং তিনি যে গ্লাভস ছুঁড়ে মেরেছেন প্রথমে, তার পরবর্তীতে তিনি যেটা করেছেন গালাগাল করতে করতে বাউন্ডারি লাইনে গিয়ে যেভাবে হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে মেরেছেন, মনে হচ্ছে যে পুরো ড্রেসিং রুম ভেঙে ফেলবেন। এটা তো তিনি করতে পারেন না। আলটিমেটলি ক্রিকেটের জন্য তিনি একটা ব্যাড জেস্টার শো করে দিয়েছেন। তিনি যে ভুল করেছেন সেই ভুলের পানিশমেন্ট হয়েছে, সেটা নিয়মের ভিতর থেকে করেছে। এখন পক্ষে বিপক্ষে বাংলাদেশের মানুষের তো অনেক ধরনের সেন্টিমেন্ট থাকে যে কেন করলো এটা, স্পিড অফ জেগে ওঠে, কিন্তু হারলে যে স্পিডটা থাকে না সেটা বোঝা উচিত তাদেরকে। যেটা নিয়মের মধ্যে আছে সেটা নিয়মের মধ্যে করবেই। এত জেন্টলম্যানশিপ এখন আর সেই আগের জায়গায় নেই। এদিকে মাঠে থাকা দর্শকদেরও পাশে পাচ্ছেন টাইগার কাপ্তান। এটা তো 100% যুক্তিতে আউট। এটা কিন্তু ইম্পর্টেন্ট আউট ছিল। যখন একটা জুটি করে লাইছে প্রায় 92 রানের জুটি প্রায় এই সময় চলতেছে, তখন তো আউটটাই আমাদের ইম্পর্টেন্ট ছিল। এটা তো আহামরি কিছু হওয়ার কথা না। তো এত ভালো একজন প্লেয়ার, সে পাকিস্তানের প্লেয়ার, এত বাজে ব্যবহার, এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিকেটের অনেক নিয়ম কারণ আছে, ওটা যদি মেনে উনি চলতে পারতো তাহলে ওনার এই ভুলটা হতো না। উনি নিয়ম মেনে চলতে পারে নাই, উনি আউট হয়েছে, কিন্তু জিনেননি উনি আউট, সঠিক। মিরাজের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তেই পাকিস্তানের 109 রানের জুটি ভাঙে বাংলাদেশ। মোমেন্টাম হারিয়ে 274 রানেই অল আউট হয় পাকিস্তান। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা নিয়ে একটি অপ্রীতিকর গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি ওঠে দৈনন্দিন পরিচালনা খরচ মেটানোর জন্য বিসিবি তাদের ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর ভেঙে টাকা তুলছে। দুপুরে বোর্ড এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বোর্ডের বর্তমান আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে এমন কোনো খবরের কোনো মিল নেই বলেও উল্লেখ করা হয়। বিসিবি আরও জানিয়েছে তাদের সব ধরনের আর্থিক লেনদেন ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ক্রিকেট ইভেন্ট এবং অন্যান্য বৈধ উৎস থেকে আসা নিয়মিত আয় দিয়েই সব ব্যয় নির্বাহ করা হয়। বর্তমানে বোর্ডের যে সম্পদ রয়েছে তা দিয়েই যে কোনো আর্থিক দায়িত্ব ও প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য তাদের আছে। এই বিবৃতির মাধ্যমে বিসিবি তাদের আর্থিক স্বচ্ছতা ও স্থিতিশীলতার উপর আবারও জোর দিয়েছে।
বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে শনিবার মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। নিজেদের শক্তির জানান দিতে পূর্ণ প্রস্তুতি সেরেছে দল দুটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় উত্তেজনাপূর্ণ এই ম্যাচটির কিক অফ বেলা 2:45। এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে। দুদিন পর জাতীয় দলের ক্যাম্পে যাবেন ফুটবলাররা। তার আগে বাংলাদেশ ফুটবল লিগ এক বড় লড়াইয়ের অপেক্ষায়। 10ম রাউন্ড শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসির পয়েন্ট সমান 21 করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে বসুন্ধরা। কিংসের ঘাড়ে শ্বাস ফেলছে 2 নম্বরে থাকা ফর্টিস এফসি। এই ম্যাচ জিতলেই টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ফর্টিসের। তারকা খেলোয়াড়ের বড় নাম না থাকলেও পুরো মৌসুম জুড়েই দারুণ দাপুটে ছিল দলটি। সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসেও চাঙ্গা ফর্টিস। সকলে আমরা সুস্থ আছি, সকলে আমরা জয়ের জন্য কালকে মাঠে নামবো। শুধুমাত্র এই ম্যাচের জন্যই আমরা অনেক পরিশ্রম করছি, সবাই অনেক একত্রিতভাবে কিভাবে হারানো যায়। প্রথমবারের মতো শিরোপা স্বপ্ন দেখা ফর্টিসের সামনে সত্যি বড় চ্যালেঞ্জ বসুন্ধরা কিংস। তবে তাতে ভীত নয় দলটি। এই ম্যাচ জয়ে টেবিল টপার হবার বড় সুযোগ হাতছাড়া করতে চান না ফর্টিস কোচ। ফর্টিসের জন্য এটা অভাবনীয় একটা সুযোগ। আমাদের এবং কিংসের দুইটা ভেন্যুই এক, আমরাও খুব ভালোভাবে খেলতে চাই ওইখানে, ওরাও চাই। সো এই মুহূর্তে প্রিপারেশন অল আর গুড। নাও আমরা মুখিয়ে আছি ম্যাচের জন্য। ইনশাল্লাহ ছেলেরা ভালো কিছু, প্রতি ম্যাচের মতোই ভালো কিছু করবে। অন্যদিকে বসুন্ধরা কিংসও ম্যাচটিকে গুরুত্বহীন ভাবছে না কোনোভাবেই। সে কথা মাথায় রেখেই ক্লোজ ডোর অনুশীলনে শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরেছে কিংরা। এখন দেখার অপেক্ষা কিংস এরিনার লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে শাহ সিমেন্ট ও হামজার সেরা ফ্যানরা। শাহ সিমেন্ট হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ গ্র্যান্ড ফিনালে শেষে 5 জন সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছিল শাহ সিমেন্ট হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জ ভিত্তিক ক্যাম্পেইনে। কুইজ রাউন্ড শেষে নির্বাচিত 50 জন ফাইনালিস্ট ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন। দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার পর ঘোষণা করা হয় 5 জন সেরা ফ্যানের নাম। বিশ্বকাপের টিকিট জিতেছেন মোহাম্মদ আবির খান, জাকির হোসেন, শোভন, মোহাম্মদ সিয়াম ও আতিকুর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বারবার নিজের মত পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কদিন আগেই বলেছিলেন ইরান চাইলেই বিশ্বকাপ খেলতে পারে, আর এবার দিলেন নয়া স্টেটমেন্ট। আমেরিকার প্রেসিডেন্টের মতে নিজেদের জীবন আর নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশটার এই টুর্নামেন্টে না খেলাই ভালো। ক্ষণে ক্ষণে মত পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আজ এই কথা বলছেন তো কাল আরেক কথা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে ট্রাম্পের দেশে মধ্যপ্রাচ্যের দলটা বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটাই এখন আলোচনার বিষয়। ঠিক তখনই আমেরিকান প্রেসিডেন্টের নয়া স্টেটমেন্ট। বিশ্বকাপে ইরানের না খেলাই নাকি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ট্রু সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে নিজেদের জীবন আর নিরাপত্তার কথা ভেবে স্বেচ্ছায় সরে দাঁড়ানোই ভালো। অথচ দিন দুয়েক আগেই ট্রাম্প বলেছিলেন বিশ্বকাপে ইরান চাইলেই খেলতে পারে। সে সময় নিরাপত্তা ইস্যুতেও কোনো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইরানের ক্রীড়ামন্ত্রীও এর মধ্যেই জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো মানসিকতা আর পরিস্থিতি তাদের নেই। তাতেই প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত ইরান খেলতে না চাইলে তাদের জায়গায় সুযোগ পাবে কোন দল? অনেকেই বলছে ইরাকের নাম। তবে ফিফার সাবেক ফুটবল রেগুলেটরির পরিচালক জেমস কিচিং রয়টার্সকে জানিয়েছেন, ফিফার রুল অনুযায়ী সংস্থাটি চাইলে যে কোনো দলকে সুযোগ দিতে পারে। অর্থাৎ একই কনফেডারেশন থেকে দল আনার বাধ্যবাধকতা নেই। আবার শূন্যস্থান পূরণ করতে হবে এমনও নিয়ম নেই।
আগামী 12 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসবে এবারের বিশ্বকাপ। তবে ইরান শেষ পর্যন্ত অংশ না নিলে কোন দলকে সেখানে খেলানো হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি। তানজিম ঐশী, স্টার নিউজ। আর্কটিক সার্কেলের কাছে ছোট্ট এক শহরের ক্লাব বোডো গ্লিম্ট, যার শীত ঝরে কাঁপছে ইউরোপিয়ান ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিচ্ছে ইউরোপিয়ান সব জায়ান্টদের। এই ছবিটি দেখে বোঝার উপায় আছে, এখন মধ্যরাত। নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এমনই এক শহর বোডো, যেখানে গ্রীষ্মকালে সূর্য টানা কয়েক সপ্তাহ অস্ত যায় না, আবার শীতের সময় সূর্যের দেখা মেলে না দিনের পর দিন। সমুদ্র আর পাহাড়ে ঘেরা সেই শহরের জনসংখ্যা মাত্র 50,000-এর মতো, যাদের অধিকাংশই পেশা মৎস্য শিকার করা। কিছুদিন আগেও এই শহরের নাম কেউ জানতো না, তবে এখন এই ছোট শহরের ক্লাব বোডো গ্লিম্টের শীত ঝরে কাঁপছে ইউরোপিয়ান ফুটবল। 1916 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি, প্রথম নাম ছিল শুধুই গ্লিম্ট, নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ ঝলক। কিন্তু এই ঝলক দীর্ঘ সময় ছিল ফ্যাকাশে। নরওয়ের ফুটবলে বড় শক্তি হয়ে উঠতে পারেনি ক্লাবটি। বছরের পর বছর প্রথম ও দ্বিতীয় ডিভিশনে ওঠানামা করেছে। 2010 সালের মাঝামাঝি দলটি প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল। খেলোয়াড়রা মাসের পর মাস বেতন ছাড়াই খেলতেন। শহরের মানুষ প্রিয় দল বাঁচাতে রাস্তায় ঘুরে ঘুরে খালি বোতল সংগ্রহ করতেন, যেগুলো ফেরত দিয়ে পাওনা টাকা ক্লাবকে দিতেন। স্থানীয় হ্যান্ডবল দল তাদের টিকিট থেকে আয় দান করেছিল ক্লাবটিকে। গল্প বদলাতে শুরু করে 2018 সাল থেকে। বোডো গ্লিম্টের দায়িত্ব নেন কোচ কেজেটিল নুরসেন। তার হাই প্রেসিং ফুটবল, দ্রুত পাসিং, নির্ভীক আক্রমণ। ছোট বাজেটের দল হলেও খেলার ধরনে তারা হয়ে উঠল বড়। 2020 সালে প্রথমবার নরওয়ের শীর্ষ লিগ জেতে বোডো গ্লিম্ট। 104 বছরের অপেক্ষার অবসান। তারপর আরও 3টি লিগ জিতে নরওয়ের ফুটবলের নতুন শক্তি হয়ে ওঠে তারা। ইউরোপে তাদের চমক শুরু হয় গেল মৌসুমে ইউরোপা লিগ থেকে। ইতালির শক্তিশালী ক্লাব রোমাকে 6-1 গোলে হারিয়ে দেয়। চলতি মৌসুমে প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার। লিগ পর্বে ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে, অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে নকআউট প্লে অফে খেলার সুযোগ পায় বোডো। প্লে অফে ইন্টার মিলানকে 2 লেগ মিলিয়ে হারায় 5-2 গোলে। শেষ 16তেও থেমে নেই জয়রথ। প্রথম লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে পেয়েছে 3-0 গোলের বড় জয়। চ্যাম্পিয়ন্স লিগে বোডো গ্লিম্টের জয়রথ কতদূর যাবে তার অপেক্ষা। কয়েক বছর আগেও বোডো গ্লিম্টের খেলার সময় স্টেডিয়ামের অর্ধেকটাই খালি পড়ে থাকত। এখন তা কেবলই অতীত। বোডো গ্লিম্টের সাম্প্রতিক সাফল্য উত্তর নরওয়ে জুড়ে নতুন বিপ্লব ঘটিয়েছে। ম্যাচের দিন হোক বা না হোক, শহরের প্রতিটি কোণে, এমনকি স্থানীয় ফায়ার স্টেশনের বাইরেও উঠতে দেখা যায় উজ্জ্বল হলুদ পতাকা। ম্যাচের দিন ছোট শিশু থেকে বৃদ্ধ সবাইকে দেখা যায় হলুদ পোশাকে। কিন্ডারগার্টেন ও স্কুলগুলো ম্যাচ ডে উদযাপন করে গলা ছেড়ে বোডো গ্লিম্টের গান গেয়ে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। আবারও নিষিদ্ধ হলেন বেনফিকার কোচ জোসে মরিনিও। চ্যাম্পিয়ন্স লিগের পর এবার পর্তুগালের ঘরোয়া লিগেও 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। গেল রবিবার পর্তুগিজ ক্লাসিকোতে পোর্তোর বিপক্ষে ম্যাচে 91 মিনিটে প্রতিপক্ষ পোর্তোর বেঞ্চের দিকে বল কিক মেরে বসেন মরিনিও। ওই সময় তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে দলটির সহকারী কোচ লুইস গনজালেস, যার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন বেনফিকা কোচ। পরবর্তীতে পর্তুগিজ সকার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল বেনফিকার পরবর্তী 2 ম্যাচে মরিনিওকে নিষিদ্ধ করেছে। পোর্তো সহকারী কোচের সঙ্গে বাদানুবাদের দায়ে মোট 11 দিনের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনিও। এই সময়ে 2টি রয়েছে বেনফিকার। তবে শাস্তির এই সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করেছেন দ্য স্পেশাল ওয়ান। দর্শক, খেলাও থামবে না, খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।